হরিশ পার্কে লাগোয়া মিত্র ইনস্টিটিউশনের নামটা অনেক দিক থেকেই বিখ্যাত। চাপা পড়ে গিয়েছিল অনেকটাই বামফ্রন্ট আমলে, আর তারপর শেষ 15 বছরে এই আমলে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। আমরা কিন্তু মিত্র ইনস্টিটিউশনকে চিরদিনই একটা শ্রেষ্ঠ স্কুল বলেই মানতাম, সরকারি স্কুল বলে। কিন্তু তারপরে তার অবনতি ঘটে বামফ্রন্ট আমলে, যখন বসিয়ে দেওয়া হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটর। সেই সময় ভালো ভালো শিক্ষক থাকলেও তাদের নামটা সেভাবে উঠে আসেনি। যদিও কেশবচন্দ্র নাগ কিংবা নীতিনবাবু, যারা এই স্কুলটাকে তৈরি করেছিলেন বলবো না, যারা এই স্কুলটার পেছনে লেগেছিলেন যাতে উন্নতি হয়, সেই লোকজনকে শ্রদ্ধা জানিয়ে আমি এই স্কুলটা সম্পর্কে বলছি। এর একটাই কারণ এই স্কুলটা আমার যে ছেলেরা পড়েছিল, 2 ছেলে সরকারি স্কুলে বামফ্রন্ট আমলেই পড়েছিল, আর পাশও করেছিল সেখানে। তারা এক ছেলে অবশ্য নেই, বিদেশে দুজনেরই ছিল, কিন্তু বড় ছেলে ইংল্যান্ডে যখন ছিল তখন হঠাৎ করে অল্প বয়সে মারা যায়। সে যাই হোক, আমি এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে কিছু বলতে চাই। এই জন্যে বলতে চাই যে আমার ঠাকুরদাদা রমাকান্ত ভট্টাচার্য ছিলেন একজন অ্যাডভোকেট। আর অ্যাডভোকেট বলতে আইনজীবী। কোন সময় 19বিংশ শতাব্দীতে শেষের দিকে, এই 80-র দশকে, 19বিংশ শতাব্দীর 80-র দশকে ছিলেন অ্যাডভোকেট। একসঙ্গে প্র্যাকটিস করতেন স্যার আশুতোষের সঙ্গে, চিত্তরঞ্জন দাসের সঙ্গে। চিত্তরঞ্জন দাস ছিলেন এই 2 বন্ধু, আমার ঠাকুরদাদা রমাকান্ত ভট্টাচার্য এবং আশুতোষ মুখোপাধ্যায়ের স্নেহভাজন বন্ধু বলবো না, কারণ চিত্তরঞ্জন দাস ছিলেন অনেকটাই, দানবীর চিত্তরঞ্জন দাস ছিলেন অনেকটাই এদের থেকে ছোট। এরা খুব, আমার দাদুর কথা বলছি, আমার ঠাকুরদাদা কিন্তু আমরা বলতে গেলে ওপার বাংলার লোক। একটা সময় ওপার বাংলাতেই ছিলাম, পাবনা জেলায়। বিশেষ করে দাদু প্র্যাকটিস করতেন রাজশাহী জেলাতে, আর তারপরে ওখান থেকে চলে আসেন। আর শিক্ষা নিয়েছেন এই কলকাতায়, অবশ্যই স্কুল শিক্ষা নয়, কলেজ শিক্ষা। আর তারপর ভর্তি হয়েছেন এই আমাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে, কারণ তখন ঢাকা ইউনিভার্সিটি হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমার ঠাকুরদাদা আইন নিয়ে পাশ করেন, গ্র্যাজুয়েট হন। সে সময় কজন গ্র্যাজুয়েট হতো 19বিংশ শতাব্দীর 80-র দশকে, সেটা হাতে গোনা যেত, এবং তার জন্য গেজেটে নাম দিয়েই বেরোতো সবার রেজাল্ট। আর স্যার আশুতোষ ছিলেন ভাইস চ্যান্সেলর, পরে অ্যাডভোকেট থেকে ভাইস চ্যান্সেলর, আর তারপরে তার ছেলে শ্যামাপ্রসাদ, তিনিও ছিলেন একটা সময় ভাইস চ্যান্সেলর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা ইচ্ছে করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে জনসংঘের প্রতিষ্ঠা বলেই বোধহয় বিশেষ করে তাকে ইগনোর করা হয়েছে, যতটা সম্ভব তাকে চেপে রাখা হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে তো সমস্যা হচ্ছে গেছে যে আমি ওই আশুতোষ কলেজে পড়েছি, আশুতোষ কলেজ থেকে পাশ করেছি ইন্টারমিডিয়েট, এবং শ্যামাপ্রসাদ কলেজে অধ্যাপক হিসেবে পড়িয়েছি। তার ইতিহাস তো খানিকটা আমার জানার কথা। আর ওই ফ্যামিলির সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। আমার বাবার পরিচয় তো আরও অনেক আগে থেকে। আমার বাবা, তিনিও ছিলেন আইন ব্যবসায়ী, এবং তার জন্ম হয়েছিল 1900 সালে। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন আমার বাবার থেকে 1 বছরের ছোট,
একটা বন্ধুত্ব ছিল, কিন্তু সুবিধে মানে বেশিরভাগ সময় উনি বাইরেই থাকতেন, সারা ভারত ঘুরে বেড়াতেন। বিশেষ করে রাজনৈতিক দিক থেকে তিনি অত্যন্ত বিজি মানুষ ছিলেন, তাই বন্ধুত্ব বেশি ছিল শ্যামাপ্রসাদের সঙ্গে নয়। শ্যামাপ্রসাদের আরও যে ছোট ভাইরা ছিল তাদের সঙ্গে, তার মধ্যে উমাপ্রসাদ মুখার্জি খুবই ঘনিষ্ঠ ছিলেন আমার বাবার। তিনিও অ্যাডভোকেট ছিলেন, তিনি অবশ্য অকৃতকার ছিলেন। এবং যোগমায়া দেবী, যিনি আমার ঠাকুমার খুব বন্ধু ছিলেন, আমার ঠাকুমার কথা তো পরে বলবো, ঠাকুমার বন্ধু ছিলেন, সেই যোগমায়া দেবী সেবা করেই জীবনটা কাটিয়ে দিয়েছেন উমাপ্রসাদ বাবু। কিন্তু বই তো লিখেছেন, ভ্রমণ কাহিনী উনি লিখেছেন, বিখ্যাত ভ্রমণ কাহিনী ওনার লেখা। সেই ইয়েকে আমাদের ভূস্বর্গকে নিয়ে লেখা, সেই হিমালয়কে নিয়ে লেখা, সেই লেখা যারা পড়বেন তারা তো পড়ছেন উমাপ্রসাদ মুখার্জির লেখা বই। রমাপ্রসাদ মুখার্জি ছিলেন একদম বড় ছেলে, তিনিও চিফ জাস্টিস ছিলেন, ওই ফ্যামিলিরই ছেলে ছিলেন। চিত্ততোষ মুখার্জি, তিনিও চিফ জাস্টিস ছিলেন একটা সময়। এদের ফ্যামিলিটাই আইন ব্যবসায় শুধু না, আইনের সঙ্গে জড়িত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বারাট ল। তখন বেশিরভাগই সবাই বিলেতেই যেতেন আইন পড়তে, এবং তিনিও গিয়েছিলেন, আইন পড়ে এসেছিলেন ওখান থেকেই। আর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন ইংরেজি MA-তে ফার্স্ট, এই তো ছিলই। অতএব ব্রিলিয়েন্ট ছাত্র হিসেবেও তিনি মিত্র স্কুলের ছাত্র, মিত্র ইনস্টিটিউশনের ছাত্র হিসেবে সবাই জানতেন সেই সময়। আমি বলছি 1959 সালের বা 1959 সালে আমি যখন স্কুল ফাইনাল পাস করি, তখন আমরা সবাই জানতাম যে উনি ছিলেন একজন ব্যারিস্টার প্রায় অনেকে সবাই ছিলেন ব্যারিস্টার। এখন এই ব্যারিস্টার আর নেই, এখন ব্যারিস্টারিটা ইংরেজ আমলে ছিল বলে এখন আর কেউ ব্যারিস্টার হয় না। এখন এই শ্যামাপ্রসাদ কলেজ থাকাকালীন আমি শ্যামাপ্রসাদের সম্পর্কে অনেক শুনেছি, তার চিত্ততোষবাবুর কাছেও শুনেছি। চিত্ততোষবাবু আসতেন, চিত্ততোষবাবু বামফ্রন্ট আমলেও সমস্ত ফাংশনে আমাদের সঙ্গে আসতেন, যদিও কলেজটা তখন ট্রাস্ট হয়ে গেছে। আর চিত্ততোষবাবুরা সেই স্যার আশুতোষের বাড়িটা, দ্যাট মিন্স গঙ্গাপ্রসাদ না, স্যার আশুতোষের বাড়িটা যেটা ছিল আশুতোষ মুখার্জি রোডে, এই আমার বাড়ির থেকে একটু অনতি করে একটুখানি 2 নম্বর থেকে একটু এগোলে যোগবাজারের দিকে, সেই বাড়িটা ট্রাস্ট হয়ে গেছে। এবং শুনেছি, এখন যা শুনেছি, আমি তো এখন সে বেরোতেও পারি না, শুনেছি যে ওইটা ওপরে নাকি বিজেপির অফিস হয়েছে। সেসব আমার পক্ষে দেখা সম্ভব হয়নি, কারণ আমি হ্যান্ডিক্যাপ্ট এখন, অতএব হ্যান্ডিক্যাপ্ট বলে আমার পক্ষে সম্ভব না সব দেখাশোনা। তা শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে যদি বলি আমি, তাহলে অনেক কথা বলতে হয়। দেশভাগের জন্য উনি দায়ী কি দায়ী নয়, দেশভাগ তো হয়েছিল তো একজনের ইচ্ছে নয়, অনেকের ইচ্ছেতে দেশভাগ হয়েছিল, যেটা শুধু শ্যামাপ্রসাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সেটা তো চাপিয়ে দেবেই, কারণ শ্যামাপ্রসাদকে কন্ডেম করার জন্যে বামফ্রন্ট আছে, বামফ্রন্ট থাকবেই, কারণ RSS-এর অনুগামী ছিলেন, কী বলবো, RSS-এরই সদস্য হয়েছিলেন একটা সময়। তারপর তিনি জনসংঘ প্রতিষ্ঠা করেন। দুটোই বামপন্থীদের কাছে একটা সাংঘাতিক, বামপন্থীদের প্রতিদ্বন্দ্বী বলা যায়। আরে এই এই গণতন্ত্র তো প্রতিদ্বন্দ্বী থাকবেই, সে RSS থাকুক আর বামপন্থীরাই থাকুক, ডানপন্থী থাকলেই তো বামপন্থী, তাই নয় কি? বামপন্থী বলতে কি শুধু বামপন্থীকেই বোঝাবে? তা যদি বোঝায়, প্রতিদ্বন্দ্বী যদি না থাকে, সে যে তাদের ডানপন্থী বা না থাকুক আর বামপন্থী প্রতিদ্বন্দ্বী যেই থাকুক, তারা তো টোটালিটারিয়ান স্টেটের কথা হবে। কারণ কমিউনিস্টরা যদি ক্ষমতা পায়, তাহলে তো টোটালিটারিয়ান স্টেটে
সৃষ্টি হয়ে যাবে, কারণ সবই ডিগ্রির তফাৎ। গণতন্ত্রতেও যখন একটা সময় গণতন্ত্র ভেঙে যায়, গণতন্ত্র নষ্ট হয়ে যায়, তখন তো সেই ডিগ্রিতে যখন পৌঁছে তখন তো স্বৈরাচারী শাসন তৈরি হয়। সব জায়গায় তাই হয়েছে, গণতন্ত্রকে ফেলে দিয়ে স্বৈরাচারী। অবশ্য বামপন্থীদের ব্যাপার যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকার করেন না, তাদের কথা আলাদা। তারা না নিজের যে সেই গণতন্ত্র বিপ্লবের কথা, মানে বিপ্লবের কথা বলে বলে বিপ্লব তো আনতেও পারেননি, পথে দেশভাগকে এতে সইও করেছেন। রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসু, এরা যতই বলুক, এরা দুজনেও সই করেছেন, সেই দেশভাগে সই করেছেন। আর আমার যতদূর মনে আছে, এ দেশভাগটা হয়েছিল দুজন প্রধানমন্ত্রী হবে বলে, একজন জওহরলাল নেহরু আর একজন জিন্না। এরা দুজনেই হবে বলেই, প্রধানমন্ত্রী হবে বলেই দেশভাগ। আর সেই দেশভাগে থেকে একটা পার্ট প্লে করেছিলেন আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই শ্যামাপ্রসাদ মুখার্জিও ফেমাস হয়ে গেছেন, কিন্তু তার ঘাড়ে সবটাই চাপিয়ে যাওয়া হচ্ছে, এটা ঠিক নয়। আর ইতিহাস নিয়ে এবার একটু বলি। ইতিহাস তো যে বলি আমরা অসির লড়াই আর মসির লড়াই, কিন্তু এই মসির লড়াইয়ের ক্ষেত্রে লেখা হয় এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। যে ঐতিহাসিক লিখছেন তার কলমটা কী ভাবছেন, কী করছেন, কার হয়ে লিখছেন, সেসবের ওপরেই এই মসির লড়াই তৈরি হয়। মসির লড়াই যেমন তৈরি হয় মুসলমানদের ক্ষেত্রে, আমরা বলি মুসলমানদের ক্ষেত্রে যখন যে বিপ্লব হয়েছিল, বিপ্লব বলবো না, বিদ্রোহ হয়েছিল, কৃষক বিদ্রোহ হয়েছিল তিতুমিরের আমলে। কিছু ঐতিহাসিক বলছেন তিতুমিরের আমলে কৃষক বিদ্রোহ যেটা হয়েছিল সেটা আদৌ কোনো ব্রিটিশদের বিরুদ্ধে নয়, এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। প্রথমে লড়াই হয়েছিল জমিদারের সঙ্গে, বাঁশের কেল্লা গড়ে তিতুমিরের লড়াইটা হয়েছিল পরে। তিতুমির অত্যন্ত অত্যাচারী জমিদার ছিলেন, এবং এই লড়াইটা ছিল জমিদারের বিরুদ্ধে আর এক জমিদারের বিরুদ্ধে, যার মানে জমিতে একটা ইজারা নিয়েছিলেন তিতুমির। আর তিতুমির ছিলেন হিন্দুদের ওপর খুব অত্যাচার করতেন, এবং তিতুমির আদৌ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন না। তিনি জাস্ট জমিদার ছিলেন, জমিদারের সঙ্গে যে কনফ্লিক্ট, জমিদারের বিরুদ্ধে যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট থেকে তিতুমিরের বাঁশের কেল্লা লড়ে যুদ্ধ করেছিলেন, যেখানে যে জমিদারের আন্ডারে তার জমি ছিল সেই জমিদার ব্রিটিশকে সাহায্য নিয়েছিলেন এবং তিতুমিরকে বাঁশের কেল্লা ধ্বংস করে দিয়েছিলেন। সে নিয়ে তো এখনও কনফ্লিক্ট আছে, সে কনফ্লিক্ট থাকবে। বইও বেরিয়েছে অনেকেই নিয়ে, সে নিয়ে আমি যাচ্ছি না। অতএব দেখা যাচ্ছে যে ইতিহাস যিনি লেখেন তার কলম কিভাবে চিন্তা করছে সেটার ওপর নির্ভর করে। যেমন আমি বলছি যে সিরাজদৌল্লাকে নিয়ে তো অনেক লেখা হয়েছে। সিরাজদৌল্লা কি দেশপ্রেমিক ছিলেন নাকি কী ছিলেন তিনি? তার সম্পর্কে হিন্দু রমণীদের সম্পর্কে তার ভাবনা কী ছিল সেসব তো রিসার্চ পড়তে হবে। সেই রিসার্চগুলো কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে আছে। মোহাম্মদ বিন তুগলককে নিয়ে যেমন রিসার্চ আছে, জগৎ শেঠকে নিয়ে রিসার্চ আছে, মির্জাফরকে নিয়ে রিসার্চ আছে, এবং সেই রিসার্চগুলো কিন্তু প্রমাণ করে যে যিনি ঐতিহাসিক লিখেছেন তার সবটা সঠিক নয়, এবং তাকে খণ্ডন করেছেন যিনি তার রিসার্চে, তিনিও তার যুক্তি দিয়ে শুধু না, প্রমাণ দিয়ে, তথ্য দিয়ে তারা প্রমাণ করেছেন এসব কথা। অতএব যেসব ঐতিহাসিক চরিত্র তাদের নিয়ে অনেক রিসার্চ আছে। বাবরকে নিয়েও আছে, বাবরি মসজিদকেও নিয়ে আছে, সে তো অনেক ইতিহাসের বিভিন্ন জায়গা আছে এবং সেখানে কনফ্লিক্ট আছে।
কনসেনসাস খুবই কম আছে, কনসেনসাসের বদলে কনফ্লিক্টই বেশি আছে। আর এই রিসার্চগুলো কিন্তু কোনোটাই খারাপ, মানে যুক্তি নির্ভর নয় বললে ভুল হবে, যুক্তি নির্ভর, কারণ সেখানেও তথ্য আছে। অতএব কলকাতা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পুরনো প্রজেক্টগুলো দেখেন, রিসার্চ প্রজেক্টগুলো, রিসার্চ ডিজার্টেশনগুলো, তাহলে দেখবেন যে কি আপাত বিরোধী ঐতিহাসিক তথ্য আপনারা পেয়ে যাবেন। তাই জন্যে দেখা যায় যে যা লেখা আছে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে, সে লেখাটা কতটা সত্যি এবং কতটা যুক্তিসম্মত সেটা তো ভাবতেই হবে। উনি কি শুধু দায়ী বাংলা ভাষার ক্ষেত্রে? উনিই দায়ী? এই যে বলা হচ্ছে, এটাই তো অন্যায়, এটা তো অন্যায়। 58 জন তাহলে কারা? সে নামগুলো প্রকাশ করব। আর দুজন যে বলছেন, যিনি বলেছেন জ্যোতিবাবু তার বইতে লিখেছেন যে তারা নাকি নিউট্রাল ছিলেন, আদৌ তারা নিউট্রাল ছিলেন না, তারাও শেষ পর্যন্ত সই করেছিলেন। এসব বিধানসভাতে লেখা আছে। বিধানসভাতে গিয়ে খোঁজ করলে পুরনো সমস্ত এজেন্ডাগুলো এবং তার মিনিটস বুকগুলো, সেগুলো তো রাখা আছে, সেগুলো তো পাওয়া যায়। অতএব শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আজকে যে বলছে, তৃণমূল কংগ্রেস থেকে আরম্ভ করে বামপন্থীরা বলছে, সবটাই সঠিক নয়। যাকে আবার আমরা চলে আসি সে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে। আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার ঠাকুরদাদা সম্পর্কে, আমার ঠাকুমার সঙ্গে স্যার আশুতোষের কী সম্পর্ক, সেটা প্রমাণ করতে গেলে তো অনেক কিছু হয়। তবে যে আমাদের যে ঠাকুরদাদা ভীষণ এমনই সম্পর্ক ছিল, যে বন্ধুত্ব ছিল, যে কলকাতাতে এসে উনি তো বাড়ি তো করেছিলেন পদ্মপুকুরে, সে বাড়ি আমাদের এখন আর নেই, সব ছড়িয়ে ছিটিয়ে সব আলাদা আলাদা বাড়ি সবার হয়ে গেছে। প্রথম যখন আমার ঠাকুরদাদা কলকাতা এসেছিলেন, এসে যখন আইনে স্নাতক হন এবং আইন ব্যবসায় লিপ্ত হন, তারপর তিনি যে বাড়ি করেন সেটা পদ্মপুকুর ছিল, পদ্মপুকুর রোডে ছিল। সে বিশাল বাড়ি, সে বাড়ি তো নেই, আমি কোনোদিন দেখিও নি। আমি ভবানীপুরে জন্ম, আমি ভবানীপুরে বাড়ি দেখেছি আর সেখানেই আছে। মাঝখানে কিছুদিন আমরা ভবানীপুরে ছিলাম না, গোবিন্দ লেনের আমার ঠাকুরদাদা এসে থাকতেন, একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম, সেখানেও কদিন আমরা থেকেছিলাম ঠাকুরদাদার আসার জন্য। ঠাকুরদাদার তখন শেষ অবস্থা, দ্যাট মিনস তিনি তখন ওকালতি করার মতো শারীরিক অবস্থাও ছিল না। একটা সময় প্রচুর ধনী হয়েছিলেন, তারপর যা হয় শরীর ভেঙে যেতে ইন্ডিপেন্ডেন্ট বিজনেসে যে অবস্থা হয় সেটাই হয়েছিল। কারণ তখনকার দিনে সেভিংসের সেই সুযোগ ছিল না, ব্যাংক ফেল করে যেত, কোথায় টাকা রাখবে মানুষ ভাবতে পারত না, সেদিন কালও তো ছিল। অতএব সম্ভব ছিল না সে সময়। তা সেই আমার ঠাকুরদাদা এতই ধনী হয়েছিলেন, একটা সময় চিত্তরঞ্জন দাস তখন দানবীর ছিলেন, সবই প্রায় দান করেছিলেন এবং তার নিজের পিতার ঋণ শোধ করতে তিনি নিঃস্ব হয়ে গেছিলেন প্রায়, সেই পুরো শোধ করেছিলেন সেই ঋণ। ফলে পিয়ার দাস তার ছোটো ভাইয়ের বিলেত যাওয়া, বিলেতে ব্যারিস্টার হওয়ার জন্যে দাদুর কাছে, আমার ঠাকুরদাদার কাছে হাত পাততে হয়েছিল তাকে। আর ঠাকুরদাদা তাকে টাকা দিয়েছিলেন, তখনকার দিনে 10,000 টাকা দিয়েছিলেন ভাইকে বিলেত পাঠানোর জন্যে। সেই সব কথা আমি আমার মুখে শুনেছি, গল্প শুনেছি। আর আমি বললাম তো আমার ঠাকুমা ছিলেন যোগমায়া দেবীর এবং বন্ধু, আর মানে সই বলতেন, আর বাসন্তী দেবীরও সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। আরে তখনকার দিনে সেই বাড়ির মানুষ স্ত্রীরাও কিন্তু যারা এলিট ক্লাস ছিল, সেই এলিট ক্লাসের যে ঘরে বধূরা কিন্তু এই ঘরে বসে থাকেননি, ঘরে বউ হয়ে থাকেননি, তারাও কিন্তু স্বাধীনতার সঙ্গে, স্বাধীনতার যুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। যোগমায়া দেবীও ছিলেন, বাসন্তী দেবীও ছিলেন, এই দুজনেই ছিলেন। আর এরা সবাই ভবানীপুরের লোক। আর আমার ঠাকুমার জেলা অবশ্য ফরিদপুর। আমার ঠাকুমা ছিলেন আশ্চর্যভাবেই আমরা যে আমার দাদা এরা যারা বামপন্থী ছিলেন, অবশ্য ব্রিটিশ বিরোধী প্রথম থেকেই ছিলেন এবং অনাট্য করলেও আমার ঠাকুমার ভাই ছিলেন প্রভু জগৎবন্ধু,
প্রভু জগৎবন্ধু নামে তো কলেজও আছে এখন। এই প্রভু জগৎবন্ধু ছিল আমার ঠাকুমার ভাই, ফরিদপুরের লোক ছিলেন তিনি, আমার ঠাকুমা। এদের সঙ্গে তো পরিচয় সব ছিল। আর শ্যামাপ্রসাদ মুখার্জি আমার, বললামই তো, আমার বাবার থেকে 1 বছরের ছোটো। তবে বন্ধুত্ব বেশি ছিল বলে উমাপ্রসাদ মুখার্জির সঙ্গে বেশি বন্ধুত্ব ছিল, আর তার সঙ্গে বেশি যাতায়াত ছিল, শ্যামাপ্রসাদের সঙ্গে নয়। কারণ শ্যামাপ্রসাদ তো বেশিরভাগ সময় কলকাতায় থাকতেন না, ফলে তার সঙ্গে দেখাশোনাটা আমার বাবার খুবই কম হতো। বেশি দেখাশোনা হতো রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে, উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। শ্যামাপ্রসাদ সম্পর্কে বলা হয় তিনি নাকি দেশভাগের জন্য দায়ী। এর আগেও বলছি আমি দেশভাগের জন্য দায়ী, কিন্তু তা নয়, দেশভাগের জন্য দায়ী কেউ ছিলেন না। আমাদের দেশভাগ তো আর বিপ্লবের মধ্যে দিয়ে আসেনি, জাস্ট কাগজে কলম এসেছে এবং সবাই মেনে নিয়েছেন বলে এসেছে। শুধু শ্যামাপ্রসাদের ঘাড়ে চাপানো হচ্ছে কেন দেশভাগের কথা? এই বাংলাদেশ আর পাকিস্তান আর হিন্দুস্তান, আর এটা তো নওয়াজ শ্যামাপ্রসাদ বলতেন হিন্দুস্তান, হিন্দুস্তানই তো। পাকিস্তানও বলে হিন্দুস্তান, এটা হিন্দুস্তানি। হ্যাঁ, তবে 30% তো সংখ্যালঘু ভোট, এবং আমাদের যে কনস্টিটিউশন, সংবিধান, তাতে আমরা ধর্মনিরপেক্ষ, এবং ধর্মনিরপেক্ষটা মেনটেন করে চলেছি, এখনও মেনটেন করছি তো। যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কি এখানে খুব কষ্টে আছে? না, যে খুব কষ্টে আছেন, সে কষ্টে আছেন হচ্ছে আমাদের যে শাসক শ্রেণী হয়েছেন, এখন ক্ষমতায় এসেছেন, শ্যামাপ্রসাদের সমালোচনা করেছেন এবং চলেছেন, তাদের কথাই বলি। তারাই তো ইগনোর করেছেন। সার্চার কমিটির রিপোর্ট যা বলছে, শ্যামাপ্রসাদ করে গেছেন, এই এদের এই দুঃখ কষ্ট তৈরি করে গেছেন। তারপরে তো অনেক রাজত্ব হয়েছে, বিধান রায়ের পরে তো অনেক অনেক, বিধান রায়, প্রফুল্ল সেন, আর বিশেষ করে বামফ্রন্ট তো 34 বছর রাজত্ব করেছে, আর এরা তো 15 বছর। এরা কী করলো তাহলে? এখনও তারা কেন নিচে রয়েছে? 80 বছর হয়ে গেল স্বাধীনতা, তারপরে কেন এদের মানে উন্নতি হয়নি, এরা সুযোগ পায়নি উন্নত হওয়ার? সে কি শুধুই শ্যামাপ্রসাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া? এ তো ভাবতে হবে। কালের বিবর্তনে ভূগোল যেমন পাল্টাচ্ছে, ইতিহাসও পাল্টাচ্ছে। আর যে সমস্ত সাবজেক্ট আছে সেগুলোও পাল্টাচ্ছে, কিন্তু ভূগোল পাল্টানোর সঙ্গে ইতিহাসও পাল্টানোটা একটুখানি অন্য রকমের। ইতিহাস আরও ভূগোলের থেকেই জানছে সব কিছু, আর এর সঙ্গে রয়ে গেছে আর্কোলজিক্যাল দিক। সে আর্কোলজিক্যাল দিকগুলোর মধ্যে থেকেই চলে এসেছে সভ্যতার বিভিন্ন স্তর, সভ্যতা সম্পর্কে বর্তমানে যে ধারণা, সেই এর সঙ্গে আর সবই জড়িয়ে আছে, সোশিওলজিও জড়িয়ে আছে। সমাজ সমাজ যে সমাজের কথা আমরা বলছি, সেই সমাজের কথা, এমন একটা সমাজ যে সমাজ মানুষ তৈরি করে, আর যে আইন মানুষ তৈরি করে। সমাজ মেনে চলে মানুষের তৈরি আইন, ম্যানমেড ল, আর প্রকৃতি এবং সময় মেনে চলে প্রকৃতির আইন, সময়ের নিয়ম, সেটাও নিয়ম, নিশ্চয় নিয়ম। যাই হোক, এই নিয়ে তো প্রশ্ন আছে, ম্যানমেড ল অ্যান্ড গডমেড ল, সেসব নিয়েও বলছি না। আমি অ্যাকচুয়ালি আদৌ আর্টসের মানুষ নই, ইতিহাসের তো লোকই নয়। ইতিহাস একটা বিশাল সাবজেক্ট, অনেক অনেক দিক দিয়ে, ভূগোল ইতিহাস দুটো সাবজেক্ট তো ছোটোবেলা থেকে পড়তে হয় এই কারণেই, কারণ তার ব্যাপ্তি অনেক। সেসবে তো আমি পটু নই, আমি বাণিজ্যের লোক, অর্থনীতির লোক। অর্থনীতিও একটা
অঙ্গাঙ্গিভাবে জড়িত যুদ্ধের সঙ্গে। সে যুদ্ধ মিন্স এই যে নতুন নতুন দেশ হয়েছে, যে দেশগুলো হচ্ছে, সেগুলো সবই অর্থনৈতিক ম্যানেজ হয়েছে বা হচ্ছে, আর যুদ্ধও হচ্ছে সেই অর্থনৈতিক কারণে। সেসব অন্য কথা, সেসব নিয়ে তো শ্যামাপ্রসাদের জন্মদিনে বলার কোনো অবকাশ নেই কী সব কথা। তবে হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে। সোশ্যাল মিডিয়ার যে সবচেয়ে বড় প্রিন্ট মিডিয়া বা প্রিন্ট মিডিয়া নিয়ে আরও অনেক যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে, তার মধ্যে অবশ্যই আনন্দবাজার পত্রিকা গ্রুপ অনেক পুরনো, 100 বছর পেরিয়ে আছে এই আনন্দবাজার পত্রিকা গ্রুপের। তারই একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে এবিপি আনন্দ। এই এবিপি আনন্দে এসে যখন যুক্তিতক্ক এসবগুলো হয়, এইসব যুক্তিতক্ক নিয়ে কথাবার্তা হয়, তখন বেশিরভাগ মানুষ শ্যালো নলেজ নিয়ে এসে, বিশেষ করে তৃণমূলের মানুষজন যে আসেন, খুবই শ্যালো নলেজ নিয়ে আসেন। একতরফা শুধু রাজনীতি করার জন্য আসেন, রাজনৈতিক কথা বলার জন্য তো নয়, সেখানে একটু খণ্ডন করা দরকার। আমি মনে করি না, শ্যামাপ্রসাদ মুখার্জিকে মানি করি না। আর সেই লোক বলে, যে লোক নিজেরই কোনো জ্ঞান কম হয়, বসে শুধু এই মুঠোফোন নিয়ে বসে এই গুগল সার্চ করছে, সারা পৃথিবী, সারা সবাই মিলে বসে আছে বন্ধুবান্ধবরা, আর পাঠাচ্ছে তারা সব খবর। আরে গুগলও তো অথেন্টিক নয় রে বাবা, সেটা কে বোঝাবে? আর তারা আবার বলছে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে। খুবই অবাক লাগে, তখন তারা বলে শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি শ্যামাপ্রসাদ মুখার্জিকে মানি না। তুমি কে হে? তোমার জ্ঞান কতটুকু? বা আমি তাকে স্কলার হিসেবে মানলেও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মানি না। তিনি মুসলমান বিরোধী, তিনি দেশভাগ করেছেন, তিনি করেছেন, ত্যান করেছেন। বুঝুন, স্বাধীনতা আন্দোলনটা শুনুন, বুঝুন ভালো করে। শুধু বামপন্থী আন্দোলন শুনলে হবে না, ডানপন্থীটাও তো শুনতে হবে রে বাবা। আরে ডানপন্থী আছে বলে তো বামপন্থী রে, সেসব কী বোঝে? আরে এরা তো এক্সট্রিম বামপন্থী দেখতে পাচ্ছি। চোরেরা যে কীভাবে এক্সট্রিম বামপন্থী হয়ে যায়, সেটা তো আমি সত্যি এখানে দেখতে পাচ্ছি। এই যখন সমস্ত সবাই হয়, যে সমস্ত দিকগুলো বেরিয়ে আসছে, সব চোরেদের রাজত্ব সেসব বেরিয়ে আসছে। সত্যি কথা বলতে গেলে আনন্দবাজার গোষ্ঠীর বৃহত্তম বাংলার সমাজ মাধ্যম এবিপি আনন্দে যদি সুগত বসু বলতে আসেন, সে এক ভিন্ন কথা। কিন্তু এরা যারা বলতে আসছেন, তাদের কথাবার্তা শুনে, বিশেষ করে তৃণমূলের হয়ে বলতে আসছেন, তাদের কথাবার্তা শুনে কিছুমাত্র এনলাইটেন্ড হই না আমি কেন, অনেকেই হয় না বলে আমার ধারণা। কারণ তারা খুব শ্যালো নালো নিয়ে আসে। আমি বারবারই তো বলছি, তারা দেখেন মুঠোফোন দেখেন, এবং মুঠোফোনে যে সমস্ত গুগল থেকে যে সমস্ত সার্চ হিস্ট্রি তারা বাড়িতে অনলাইন বসে পাঠাচ্ছেন, সার্চ হিস্ট্রি দেখে সেগুলোর মধ্যে অর্ধেকই ভুল থাকে, সেটা দেখেই তারা সব বলে। আর ওখানে যারা বলেন, অনেকেই আছেন, তারা তাৎক্ষণিক উত্তর দেওয়ার সুযোগ পান না, ফলে ওটা একটা ফিয়াস্কো হয়ে যায়। এটা কী বলবো, কিছুই হয় না, কোনো আলোচনাই হয় না। শ্যামাপ্রসাদকে অ্যাসেস করতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, ইতিহাসকে পড়তে হয় অবশ্যই, সেটা তো পড়তে হয়। আবার স্বাধীনতা আন্দোলনকেও ইতিহাসও পড়তে হয়, সেখানে যে কনফ্লিক্ট ছিল সেগুলো যদি না দেখে পড়ে আসে তাহলে খুব মুশকিল। আর কারা বলবে, সেটা তো খুবই জানতে হবে, কারা বলছেন আর কারা বলতে এসছেন। শুধুমাত্র নিজের পার্টিকে ডিফেন্ড করতে এসেছেন, ঠিক ডিফেন্ড করতে আসবেন, করবেন পার্টিকে, আরও জেনে আসুন, জানার কোনো শেষ নেই। যেমন বলছি, সেরকম শ্যামাপ্রসাদের ক্ষেত্রে কিন্তু জানার শেষ নেই। আরও অনেক কিছু বেরিয়ে আসবে, তার দোষ গুণ অবশ্যই, শুধু যে গুণ আসবে তা না, দোষও আসবে। কিন্তু
এই এখনকার যে সমস্ত মানুষজন যারা আসছেন এই সোশ্যাল মিডিয়া এসে বলছেন, তাদের কথা কোনো মতেই মানে কী বলবো, আমাদের মতো মূর্খ লোককে একটুমাত্র এনলাইটেন্ড করতে পারে না। আমরা তো মূর্খ, এই কারণে এই ইতিহাসে আমি মূর্খ, ভূগোলও অনেকটাই এগুলো ক্ষেত্রে স্বীকার করে নিচ্ছে। বাণিজ্যের লোক, অর্থনীতির লোক ওই নিয়ে আসি। তবে হ্যাঁ, অর্থনীতি তো ইতিহাসের ওপর নির্ভরশীল। অর্থনীতি একটা সমাজবিজ্ঞান, তাই যেটুকু জানি তাই বলছি, সেটুকু বলছি। শ্যামাপ্রসাদ থেকে জানতে গেলে আর একটু পড়াশোনা করে আসতে হয়। ওই আমি শ্যামাপ্রসাদকে মানি না, কে বললো একটা ছোট্ট কি, যার পড়াশোনাই বা কতটুকু জানি না, সে বলছে, আমি বললে আর সে চিৎকার, তাদের চিৎকার করে অসহ্য। আজকে তৃণমূলের তো পতন হয়েছে, পতন হবেই। এই পতনটাই অস্বাভাবিক নয়, এটাই স্বাভাবিক। এটা অন্তত আমাদের ভবানীপুরের লোকেরা তো তাই বলে, ভবানীপুর, কালীঘাট সবাই তাই বলে। ফলে এখানে তেমন ভোট আমার যিনি আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী পেতেন না, সত্যি পেতেন না। মৃত্যু ইনস্টিটিউশনে যে কটা বুথ হতেন না, আর সাউথ কালকার গাছগুলোও পেতেন না, সাউথ স্কুলেও পেতেন না, মেনে মানে হুইস পার্কের পাশে সব জায়গায় একটা বড় অংশ ওই তৃণমূলকে ভোট দিত না। আমরা তো মানুষের ভিত্তিকে ভোট দিই, পার্টির ভিত্তিতে যারা ভোট দেন তারা কাউকে দিত না। তাই বলে কি মমতা ব্যানার্জিকে নিয়ে গর্ব আমরা করতাম না? নিশ্চয়ই করতাম, কারণ তিনি তো লড়াকু নেত্রী ছিলেন, এটা তো মেনে নিতেই হবে, লড়াকু নেত্রী, এবং সেখানে তার ইতিহাসে তার নামও থাকবে লড়াকু নেত্রী হিসেবে। তবে এইসব মানুষগুলো যারা আসছে সেরকম উল্টো পাল্টা শ্যামাপ্রসাদ উপপাধ্যায় সম্পর্কে বলে বেড়াচ্ছেন, তারা একটু চুপ থাকুন, কিছুদিন চুপ থাকুন, অন্তত 6 তারিখটা হয়ে যায়। 6 তারিখের পরে আবার না বলবেন, তার ততদিন পর্যন্ত সেই ওনাদের পার্টি অক্ষুণ্ণ থাকবে কিনা সেটাই, মানে ফ্রেশ হয়ে যাবে কিনা সেটাই আমি ভাবছি। কারণ যে পার্টিকে তারা ডিফেন্ড করছেন, অনেস্টলি তারা ডিফেন্ড করছেন, এটা অস্বীকার করতো না। কিন্তু ওই বললাম, ওর ডিপেন্ড করতে গিয়ে শ্যামাপ্রসাদকে তুলে আনবেন না, সেটা কিন্তু একটু হঠকারিতাই হয়ে যাবে। আপনারা বিজেপিকে কন্ডেম করতে চান, করুন, করবার সুযোগ আপনারা যদি পান নিশ্চয়ই করবেন, কিন্তু নট শ্যামাপ্রসাদ মুখার্জিকে কন্ডেম করা। ভবানীপুরের লোক তিনি জানেন। আমার বাবা মা, আমার দাদা এদের সবার কাছে শুনেছি শ্যামাপ্রসাদের মৃতদেহ যখন এসে পৌঁছেছিল কী অবস্থা হয়েছিল এই ভবানীপুর অঞ্চলটা, সেটা আমার মার কাছ থেকে শুনেছি, দাদার কাছ থেকে শুনেছি, সবার কাছ থেকে শুনেছি। যদিও দাদা অবশ্যই বামপন্থী করতেন, কোনো মতেই আরএসএসের সমর্থক ছিল না। তিনি গণনাট্য করতেন। গণনাট্য বলতে তখন ব্রিটিশ বিরোধী ছিলেন এক সময়, গণতান্ত্রিক শিল্পী এবং লেখক, বুদ্ধিজীবী এদের সদস্য ছিলেন। তারপর তিনি সদস্য হন আইপিটিএর। অতএব আমার দাদা আইপিটির সদস্য হওয়া বলাই বামপন্থী। কিন্তু বামপন্থী মানে যেমন দাদাও তখন কিন্তু শ্যামাপ্রসাদের এগেনস্টে ছিলেন না।